ফেলিওর যদি হয়, হার্ট ফেলিওর, রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, অ্যাপেক্স বিট প্রমিনেন্ট হয়, তখন কি করবে যে বুকের থেকে কাপড় সরাইলেই এই ইন্টারস্পেসিস স্পেসে তাকাইলে দেখা যায় যে এখানে টিপটি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে দেখা যায়। তাহলে এটা ইন্সপেকশন, তাহলে এটাও দেখবো আমরা, ঠিক না? আর কোনো অ্যানালাইজেন্ট আছে কিনা, যে বলে যে কোনো গ্ল্যান্ড সোয়েলিং আছে কিনা এটা দেখবো আমরা, বা অ্যাবডোমেনের কোনো সোয়েলিং আছে কিনা, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড কিনা, এমনি বোঝা যাবে না। ওর কি অ্যাবডোমেন কি ডিস্টেন্ডেড, মানে খোলা কি, আবার অ্যাবডোমেন কি মিসাও না, ঠিক না? আবার এটা কি আছে, তাহলে এই ইন্সপেকশন সবগুলো দেখবো যে না কোনো কিছু নেই। এখন ওই রোগী হিসাবে আমার কাছে কমপ্লেন করছে ওর পেটে ব্যথা, কোন পেটে, নাভির উপরে ব্যথা, খাইলে ব্যথাটা কমে যায়, ঠিক আছে না? তাহলে ওকে পেটে যেহেতু ব্যথা করেছে, এখন পেটে হাত দিয়ে দেখবো, ওই হাত দিয়ে দেখার নাম হলো পালপেশন, ঠিক আছে? কয়টা জিনিস পালপেশন আমরা করবো, কি একটা করতে পারি আমরা, যে ব্যথার কথা বলছে, তাহলে ব্যথাটা কোন জায়গায় বললো, যে আমার উপর পেটে, আপনার ডিউটেনাল পয়েন্টে ব্যথা কিনা, যদি ডিউটেনাল আলসার হয় তাহলে ডিউটেনাল পয়েন্টে ব্যথা হবে, তাহলে ডিউটেনাল পয়েন্টে আমি আঙ্গুলটা প্রেস করে চাপ দেবো, ঠিক আছে? কোথায়, মিড লাইন থেকে একটু ল্যাটারাল, রাইট ল্যাটারাল, ডিউটেনালটা হলো মিড লাইন থেকে রাইট ল্যাটারাল, এই পাশে হলো স্টমাক, এইখানে জাস্ট এই পয়েন্টটাতে আমি এই পয়েন্টটাতে আমি এইভাবে আঙ্গুলটা এইভাবে দিয়ে চাপ দেবো, জোরে চাপ দেবো, একটু চাপ দিলে কিন্তু ওটা নিষ্পন্ত ব্যথা লাগতে পারবে না, তাহলে একটু জোরে চাপ দেবো, জোরে চাপ দিলে যদি ব্যথা হয় আমি মুখের দিকে তাকাই থাকি, কথাটা বুঝতে পারছো? যদি ব্যথা হয়, যখন হাসতেছো ব্যথা পায় না, তাহলে একটু মুখের এক্সপ্রেশন অন্যরকম হবে, ঠিক কিনা? আমাদের দেখতে অভ্যস্ত হয়েছে, আমার দিকে তাকাবো, যদি শব্দ করবো ব্যথা পাইছে, এরকম একটা শব্দ করবো, তাহলে এইটা একটা পয়েন্ট গেল। আবার যদি এটা যদি অ্যাকুইড অ্যাপেন্ডিসাইটিস হয়, কালকে বলছিলাম প্রথম ব্যথা শুরু হয় এবং সেইটা আইসা রাইট ইলিয়াক ফোসাতে, এখানে একটা জমা, রাইট ইলিয়াক ফোসা একটা পয়েন্ট আছে, এটা হলো ম্যাকবার্নিস পয়েন্ট, তখন ওই ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডার, তাহলে ম্যাকবার্নিস পয়েন্টটা কোনটা, আম্বলিকাস থেকে এটার নাম কি, হিপনের এই উপরের সিটটার নাম বলে ইলিয়াক, ইলিয়াক ফোসা নয়, ক্রেস্ট, হিপ বোনের উপরের যে এটা এসটা, যে উপরের কিনারাটা, এটা বলে ইলিয়াক ক্রেস্ট, ঠিক আছে? ইলিয়াক ক্রেস্ট, ক্রেস্ট, তাহলে এই আম্বলিকাস থেকে ইলিয়াক ক্রেস্ট বরাবর একটা লাইন টানলাম, ইমাজিনারি লাইন, কলমটা দাগ দেবো না, মনে মনে টানলাম লাগে, এই সোজা একটা লাইন টানলাম, এই মোড়ে থেকে বললাম এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, মনে মনে ভাগ করলাম, এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, এই যে ভাগটা হয়েছে ল্যাটারাল 1/3 যে ভাগটা, এটা তো ল্যাটারাল, মিড লাইন থেকে অ্যাওয়ে ফ্রম লিড লাইন কাকে বলছিলাম, তাহলে ল্যাটারাল 1/3, এইটা না, এটা হলো 2/3, এটা হলো মিডিয়ালি 1/3 না, ল্যাটারালি 1/3, মিডিয়ালি 2/3, ঠিক কিনা? এইখানে পয়েন্টে, এই পয়েন্টের নাম হলো ম্যাকবার্নিস পয়েন্ট। যদি অ্যাকুইড অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে এইখানে যখন আমি আঙ্গুল দিয়ে চাপ দিব তখন সে ব্যথা ফিল করবে, মানে এই চাপটা তাই গিয়ে তার অ্যাপেন্ডিক্স যে আছে এটার মধ্যে চাপ লাগছে, যার ফলে সে ব্যথাটা অনুভব করতেছে। এই যে এনে ব্যথা দিলাম, এটা এগুলি হলো পালপেশন। আরেকটা কি হইতে পারে, এই যে নাইল কস্টাল মার্জিন যেটা আছে নবম রিবের মাথায়, রিব যদি আমরা গুনি ওটা গোনা যখন আস্তে আস্তে গোনা যাবে, এইটা হলো নবম রিবের মাথায় যদি আমরা জোরে চাপ দিই, যদি কোলিসিস্টাইটিস হয় অর্থাৎ গল ব্লাডারে যদি ইনফেকশন ইনফ্লাম হয়ে থাকে, তাহলে এই চাপটা গল ব্লাডারে যায় লাগবে, তাহলে সে বলবে যে আমি ব্যথা পাচ্ছি। এটা বলে মাফিস সাইন, এটা বলে ম্যাকবার্নিস পয়েন্ট, আর এটা হলো ডিউটেনাল পয়েন্ট। আমি হাতটা ঠিক এইভাবে রাখবো, ভালো করে দেখো, হাত এইভাবে রাখবো, এইটাকে মার্জিন ধরে আমি আগাবো এইদিকে, কিরকম এইখানে হাত দিলাম, আমি খেয়াল করবো যে আমার এখানে কোনো শক্ত কিছু লাগে কিনা, আগলাম নাই, আগালাম নাই, আগালাম নাই, আগালাম
পাচ্ছি না কিছু, আগালাম কিছু পাচ্ছি না, আগালাম কিছুই পাই না, এখন যাই কি রিব বাচ্চা এটা তো শক্ত, সুতরাং তার লিভার পালপেবল, তাহলে লিখে লিভার এনপি, এনপি মিনস নট পালপেবল, দেখবে ডাক্তার সব লেখে লিভার এনপি, এনপি হলো নট পালপেবল, আর যদি পালপেবল হয় তাহলে লিভার পালপেবল কথা, লিভার টানতে লিখবে পালপেবল। বুঝতে পারছি? চাপ দিছি পাচ্ছি না, চাপ দিছি পাচ্ছি না, চাপ দিছি পাচ্ছি, এখানে লিভার পাচ্ছি, তাহলে এই লিভারটা কি লিখবো? অ্যানলাস। কতটুকু অ্যানলাস সেটাও লিখবো, এর থেকে লোয়ার কস্টাল মার্জিন থেকে এখান থেকে এই পর্যন্ত কতটুকু দূরত্ব সেটা আমি লিখে রাখবো। কতটুকু দূরত্ব? 2 ইঞ্চি। কথাটা বোঝা আছে? লিভার অ্যানলাস 2 ইঞ্চি ফ্রম কস্টাল মার্জিন, কস্টাল মার্জিন থেকে 2 ইঞ্চি বৃদ্ধি পাইছে। কেন লিখে রাখবো? এইটা আমি নিয়মিত ফলো আপ করবো। এটা ওষুধ দিছি, ওষুধ খাইয়ে তার কতটুকু উন্নতি হচ্ছে না হচ্ছে, আজকে একটু 2 আঙ্গুল বৃদ্ধি পাইছি, ওষুধ খাইলাম, কালকে না, পরের দিন দেখলাম যে না 2 আঙ্গুলের জায়গায় এখন 1.5 আঙ্গুল, 1 আঙ্গুলের একটু বেশি হয়েছে, তাহলে কি ইমপ্রুভ করছে না? পরের দিন দেখলাম যে এখন 1 আঙ্গুল নাই, পরের দিন দেখলাম যে লিভার পালপেবল নাই। তাহলে আমি লিভার পালপেবল হইলে এটা কতটুকু এনলার্জ হইতে, সেটাও কিন্তু পালপেবল কখনই হবে যখন লিভার এনলার্জ হবে। এনলার্জ কতটুকু হয়েছে এটাও কিন্তু আমি নোট করে রাখবো, যাতে আমি রেগুলার মনিটর করে বুঝতে পারি যে তার কত অবস্থা উন্নতি হচ্ছে কি হচ্ছে না। এবার পাইলাম না, যেমন আছে আমরা কালাজ্বরের নাম শুনছি না, লিসমিনিয়া ডনোভেলিন মাধ্যমে সেটাকে ই করে, সে কালাজ্বর হইলে স্প্লিন অ্যানলার্জ হয়, লিভার অ্যানলার্জ হয়, স্প্লিন অ্যানলার্জ। স্প্লিনটা থাকে এই পাশে, এইখানে কস্টাল মার্জিনের নিচে থাকে লেফট সাইডে, আর লিভার হলো রাইট সাইডে। নর্মালি এটা হাতে বাজবে না, এটা হাতে ফিল হবে না, কিন্তু যদি কালাজ্বর হয়, স্প্লিন যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু হাতে আমি ফিল করতে পারবো। এইটা যেমন এইভাবে ফিল করছি, এই বর্ডার দিয়ে আমি অনুভব করছি যে আমার হাতে কোনো কিছু শক্ত আছে। আর স্প্লিন পালপেট করার জন্য এই হাতটা, বাম হাত দিয়ে এইটাকে একটু চেপে আনবে দিকে, যেহেতু এইখানে থাকে, যাতে আগায় যদি থাকে আগাই দিলাম, ঠিক আছে? আর এই টিপ অফ দি ফিঙ্গার এখানে ব্যবহার করছিলাম এই পাশ, এখন হলো টিপ অফ দি ফিঙ্গার, আঙ্গুলের মাথা এইখান থেকে ওই এক জায়গা থেকে আঙ্গুলের মাথা এইভাবে দিয়ে একটু আগাবো, এই যে একটু আগাবো, শক্ত বাজলে স্প্লিন অ্যানলার্জ, আর যদি কিছুই বাজলো না, হাতে পালপেট হলো না, তাহলে স্প্লিন নট অ্যানলার্জ, নট পালপেবল। ঠিক আছে? এটা পাইলাম, এখানে এসে পাওয়া গেল, তাহলে এখান থেকে কস্টাল মার্জিন থেকে কয় ইঞ্চি সেটা আমি লিখে রাখলাম। বুঝা গেছে? পারবো? দুইটাই দেখবা, যাও তুমি যাও, যেখানে পাবো সেখানে কি পাচ্ছ কিনা তাই দেখো তুমি, বাজে নাই, খালি অন স্প্লিন পালপেবল না, লিভারটা লিভার আচ্ছা ঠিক আছে, তাহলে কি দেখলাম? লিভার দেখলাম। সাধারণত এই আঙ্গুলটা নিচে দিয়ে এই হাত উপরে দিব, এইভাবে চাপ দিব, এইভাবে চাপ দিলাম, চাপ দিলে আমার হাতে কিছু ফিল হচ্ছে না, তাহলে কিডনি বড় হয় নাই, ঠিক আছে? আবার যদি এই হাতে হাতটা উল্টা ওইভাবে না যায়, হবে না, আমি এই আঙ্গুলগুলো উপরে রেখে দেখবো, হ্যাঁ এই হাতে আঙ্গুলটা চাপাই দাও, আস্তে আস্তে চাপ, হাতের মধ্যে কিছু ফিল হয় কিনা, যদি ফিল হয় তাহলে কিডনি ঠিক আছে, ফিল হয় কিছু, এটা কিন্তু 2 ভাবে দেখতে হবে,
আমি যদি এই পাশে দেখে বললাম যে না কিডনি নল পাল্প, এটাও তো থাকতে পারে। এটা কিন্তু দুই সাইডে এক্সামিন করার পরে বলবো যে হ্যাঁ কোনো কিডনি পাল্প এমন হইতে পারে যে একটা কিডনি বড় হাইড্রোনেফ্রিসের কিডনি বড় হয়ে গেছে, একটা পাল্প বলা এটা নর্মালি আছে, হতে পারে না? এই জন্য দুইটাই কিন্তু আলাদা আলাদা। আগে করছিলাম ইনস্পেকশন, এখন করলাম এইটা দেখবো, লিভার দেখবো, স্প্লিন দেখবো, কিডনি দেখবো, রিটার্নাল পয়েন্ট দেখবো, মাফিস সাইন, সব ক্ষেত্রে দেখার দরকার নাই। যদি জন্ডিস হয়, পলিসিস্টিস এরকম লক্ষণ মনে হয় বলে তাহলে সে দেখবো, তারপরে দেখলাম একটু তৃপ্তি। আর যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে আমি দেখবো ম্যাকবার্নিস পয়েন্ট, এটা দেখবো। এছাড়াও আমি কিন্তু সমস্ত অ্যাবডোমেনটা কোথাও কোনো অ্যাবডোমেন আছে কিনা পালপেট করে আমি দেখতে পারি যে বয়স্ক মানুষ হলে কোনো মাছ টাছ থাকতে পারে। আমি একটু হাত দিয়ে পালপেট করে দেখলাম যে তার পেটের মধ্যে কোনো রকমের মাছ আছে কিনা, ঠিক আছে? এটা আমি বলা হয় পালপেশন। নেক্সট হলো অসকালটেশন। অসকালটেশন করতে যন্ত্র লাগবে, স্টেথোস্কোপ কয়টা পার্ট? তিনটা পার্ট। একটা বলা হয় চেস্ট বিট, আর হলো ইউটিউব, ইউর মতো না ইউটিউব বারাবার চুজেরি বলে দেখেন। আমি দেখি ইয়ারপিসটা কানে লাগাইয়া প্রথমে যন্ত্রটা আমার ঠিক আছে কিনা এটা দেখি, কিরকম কানে লাগে। যদি এইভাবে একটু শব্দ হয় তাহলে ঠিক আছে, আবার এইভাবে দিলাম এখন আবার শব্দ হয় না, কিন্তু এইখানে যখন করতেছি এখন শব্দ হচ্ছে, তাহলে যন্ত্রটা দুই পাশই ঠিক আছে। চেস্ট পিসের দুই দিকে দেখা হয়। এই বড় যেটা এটাতে দেখা হয় বড় মানুষের চেস্ট অ্যাবডোমেন, যেটি দেখে না কেন। আর এই পাশ দিয়ে দেখা হয় যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে, সেই বাচ্চাটা মিনিটে কতবার হার্ট বিট হচ্ছে সেটাকে বলে ফিটাল হার্ট সাউন্ড। ফিটাল হার্ট সাউন্ড এটা শুনবো, আর 1 মিনিট কাউন্ট করবো, যতটা হবে সেটা হলো রেট, ঠিক আছে? এইটা ফিটাল হার্ট সাউন্ড শুনবো এই পাশ দিয়ে, কিন্তু এই পাশ দিয়ে না। বাচ্চা কার মায়ের গর্ভে যখন থাকবে মায়ের অ্যাবডোমেন চেক করবো, লোয়ার অ্যাবডোমেনে এটা আমি চেক করবো দিয়া, যেখানে আমি পামু শব্দটা, তারপরে 1 মিনিট আমি কাউন্ট করবো যে 1 মিনিটে কয়বার বিট হচ্ছে। যদি 130 বার হলো তাহলে ফিটাল হার্ট সাউন্ড 130 পার মিনিট। এবং এই সাউন্ডটা রেগুলার হচ্ছে নাকি ইরেগুলার হচ্ছে সেটাও আমাকে একটু খেয়াল করে দেখতে হবে, ঠিক আছে? কারণ যদি বাচ্চার হার্ট সাউন্ড 100 নিচে নেমে যায় তাহলে বাচ্চা বিপদ আছে, আর যদি 150-এর বেশি হয় তাহলে বাচ্চা বিপদে আছে। ফিটাল হার্ট সাউন্ড কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাইন। সেটা যদি 100 থেকে 150-এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো যে ফিটাল হার্ট সাউন্ড নরমাল। এর কম হইলে 100-এর কম বা 150-এর বেশি হইলে তাহলে বলা হয় ফিটাল ডিস্ট্রেস। অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি সিজার করে বাচ্চাকে বাঁচাবে, ঠিক আছে? তাহলে এই দুইটা যন্ত্র লাগবে। অনেক সময় এই কথা শুন, দুই দিকে টোকা দিচ্ছি কোনো শব্দ নাই, কানে দিয়ে এই পাশে টোকা দিলাম শব্দ নাই, আবার ঘুরে এই পাশে টোকা দিলাম কোনো শব্দ নাই। তাহলে মনে করতে হবে যে এই যন্ত্রটা টিউবের মধ্যে কোনো জায়গায় হয়তো ব্লক করে ফেলছে। কি হইতে পারে? পিঁপড়া টিপড়া আছে না, অনেক সময় ঢুইকা কোনো পোকা ঢুইকা মাটি টাটি নিয়ে যায় ভিতরে ব্লক করে দিচ্ছে। তখন স্টিক আছে না, গুনা ঘুরে আমরা সাধারণত জিআই তার, এই জিআই তার যদি এটার ভিতরে ঢুকে চাপ দিয়ে দেখা যাবে যেখানে ব্লক ছিল ব্লক ছেড়ে দেবে। আগে যন্ত্র পরীক্ষা করে নিয়ে কিন্তু রুগীর পরীক্ষা করা লাগে, ঠিক না? এখন যন্ত্র নষ্ট দিয়ে পরীক্ষা করা এর বাইরে তত তো হার্টই বিট হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা কি দেখবো? হার্টের বিট না, হার্টের বিট দেখবো আমরা। শুধু হার্টের আমরা কি দেখবো? অসকালটেশন হার্টের কি দেখবো? হার্টের কয়টা চেম্বার? রাইট এটিএম থেকে রাইট ভেন্ট্রিকলে যাওয়ার একটা ভালভ আছে, সেই ভালভটা জাস্ট স্টারনামের রাইট সাইডে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসের মধ্যে, জাস্ট এই আঙ্গুল দামে যেখানে দোষী এইখানে আছে, এইটা প্যাসেজটা এখানে ভালভটা আছে। তাহলে আমি যদি এখানে দেখি একবার
আরেকটা কই আছে যে আরেকটা কই আছে যে এই ভেন্ট্রিকল থেকে শুরু করে তখন আবার যাচ্ছে আরেক ভালভের মাধ্যমে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যাচ্ছে, ঠিক না? এখানে একটা ভালভ আছে না, সেই ভালভটা ঠিক এই পাশে, অর্থাৎ এই জায়গার মধ্যে আরেকটা আছে, এখানে আছে, এই জায়গায় চারটা ভালভ আছে, ঠিক আছে? এই ভালভগুলো আমি প্রথম দেখবো যে ঠিক আছে কিনা। তাহলে পাল্প করে আমাকে কি দেখতে হবে? তাহলে এখানে ধরলাম একবার, ওকে, লাভ ডাব ঠিক মতো হচ্ছে, এখানে দেখলাম ঠিকই হচ্ছে, এখানে দেখলাম ঠিক হচ্ছে, এখানে দেখলাম ঠিক আছে। তাহলে হার্টটা ঠিক আছে, ঠিক আছে। এখন দেখবো কি লাংস, লাংসের মধ্যে যে ই হচ্ছে, বাতাস নিচ্ছে না, এটা যদি আমরা খুব মাইনিউটলি এটা খেয়াল করি তাহলে একটা শব্দের মতো পাওয়া যাবে। কিরকম? পাইপের মধ্যে যে বাতাস গেলে একটা শব্দের মতো হয় না, এটা শুনতে পারবো, এটা বলে ব্রেথ সাউন্ড, ব্রেথ সাউন্ড। তাহলে এই শব্দটা আমরা ব্রিদিং থেকে ব্রেথ সাউন্ড, শ্বাস নেওয়ার শব্দ। এইটা যখন পরীক্ষা করবো, লাংস কয়টা? দুইটা। এইখানে যখন দেখবো করসপন্ডিং এই পাশে দেখবো, এইখানে যখন দেখবো করসপন্ডিং এই পাশে দেখবো, এইখানে দেখলাম এখানে দেখবো, এখানে দেখলাম এখানে দেখবো, বা এইদিকে দেখবো এইদিকে দেখবো, এইদিকে দেখবো এইদিকে দেখবো। যদি লাংসে ইনফেকশন হয়েছে তখন সেখানে আমরা কনজেশন বলি, আমরা যে লাংসে কনজেশন হইলে এবার ক্র্যাপ সাউন্ড পাবো। কিরকম মনে হচ্ছে একটু বুদ বুদ শব্দ হচ্ছে, ইয়ের মধ্যে পানির মধ্যে বাতাস গেলে যেরকম একটা শব্দ হয় না, সেরকম একটা শব্দের মতো শোনা যাবে সেটা। তাহলে সেটাও আমরা এখান থেকে অনুভব করতে পারবো। তারপরে যদি মনে করি যে না আর একটু ওই দিকে যাবে, তখন কি রুগীর উপর বলবো একটু বসে, ভয় বসে এই সামন দিকে একটু ঝুঁকতে হবে, একটু একটু এইখানে তারা দেখবো আমরা ঠিক আছে। এইটা রুগীর যদি ওই রকম হিস্ট্রি থাকে আর মানুষের বিশ্বাস অর্জন করার জন্য যার এই লাংসের কোনো সমস্যা নেই তারও কিন্তু দেবে, ঠিক আছে? তার বেলায় এই নিয়ম না মানলে কোনো সমস্যা নাই। আর এখানে ধৈর্য আমি বুঝলাম আপনারা দেখতেছেন, আর যদি মনে করি এই জন্য তারা আলাদা খরচ হবে না, না বিদ্যুৎ এরপর হলো পেট, হাত বেঁধে গেছে। এই কথা শোনো, ভেরি ইম্পর্টেন্ট। পেট, আমরা যে খাদ্য খাচ্ছি কোথায় যাচ্ছে? হচ্ছে স্মল ইন্টেস্টাইন কয়টা পার্ট? তিনটা। নাম থেকে যাচ্ছে জেজুনাম, জেজুনাম থেকে যাচ্ছে ইলিয়ামটা কতটুকু লম্বা? 21 সেন্টিমিটার, ফিট, ফুট, 6 মিটার লম্বা, 6 মিটার। এই গরু জবাই করলে আচ্ছা, এই ইন্টেস্টাইনতে যে খাদ্য পাস হচ্ছে কি হচ্ছে? পেরিস্টালসিস হচ্ছে। এরকম একবার খাদ্য নালী সংকোচন হচ্ছে, আবার সংকোচন হচ্ছে, যার ফলে স্টমাকের যে খাদ্যটা ডিউডিনাম দিয়ে যে বিমান যাচ্ছে, যে লেভেল যায় পরে যে কোথায় করতেছে? লার্জ শুরু করতে গিয়ে সিকাম, সিকামের থেকে তার হইলে অ্যাসিড নিকোলাস, তারপরে তারপরে সিগময়েড, তারপরে র্যাকটাম, তারপরে এটাই তো। এই যে খাদ্যটা পেরিস্টালসিসের মাধ্যমে যে সামন থেকে বাস হচ্ছে, এটারও একটা শব্দ আছে, এটা বলে বরিগমিসাইড। এইটাও যদি আমরা মাইনিউটলি শুনি, শব্দ শোনালো, শুনতে শোনালো,
ওই যে মানুষরা বলে না যে কি খাওয়ার পরে পেটে মধ্যে খালি কি এই খাদ্যটা যে খাদ্যটা পাঁচ হচ্ছে কেন গ্যাস হচ্ছে না, আবার তো লিকুইড আছে, সব মিলেই কিন্তু এই শব্দটা তৈরি। এই শব্দটা আমরা স্ট্যাচুটা শুনতে, বিশেষ করে যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয় তাহলে খাদ্য পাস করতে হবে কোনো শব্দ পাবো কি কথা বুঝানো করো, তাহলে কোনো শব্দ পাবো স্ট্যাচুটা যতই পেটের মধ্যে করি না কেন, তাহলে দেখা যায় আমরা কোনো শব্দ সেখানে পাচ্ছি না। তাহলে আমাকে দুইটা জিনিস এইটা ইন্টেস্টাইনে কোথাও বাধা সৃষ্টি হচ্ছে, অবস্ট্রাকশন হয়েছে, যার ফলে খাদ্য পাস করতে পারছে না। এক, 2 নম্বর অ্যাবডোমিনাল অপারেশন করছে, খাদ্য নালীতে যা ছিল শরীরে যেন খাবারই দেয় নেই। যখন আবার নতুন করে খাবার 1-2 দিন পরে নতুন মুখে খাওয়া দাওয়া হবে, 3 দিন বন্ধ রাখা হয় খাওয়া। যখন যদি অ্যাবডোমিনাল কোনো অপারেশন করা হয়, 3 দিন খাওয়ার পরে পয়লা শুরু করা হয় লিকুইড দিয়ে, তারপরে সেমি সলিড, তারপরে সলিড এভাবে দেওয়া হয়। আর তখন এই বারবারই স্ট্যাচু দেওয়া চেক করা হয় যে যে খাদ্য পাসের যে শব্দটা সেইটা কথার বোঝা গেছে। এই জন্য এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখ অস্কাল কোনো সমস্যা কিছুই নাই, তার খালি জ্বর নিয়ে আইছে, রক্ত পরীক্ষা করছে, পাইয়ে গেছি যে অ্যান্টারিক জ্বর হয়েছে, মানে টাইফয়েড জ্বর হয়েছে, ঠিক আছে। তারপরেও স্ট্যাথো লাগাইয়া তার বুক দেখবো, প্যাড দেখবো, টিপ্যাড দেখবো, ইন্সপেকশন করবো, সব কিছু কিছু করবো, না হইলে রুগী কিন্তু বিশ্বাস করবো না আমার ভালো করে পরীক্ষা করেছে। তাহলে কয়টা করলাম? ইন্সপেকশন, পারকাশন। এটা সব ক্ষেত্রে পারকাশন করতে দরকার নাই, আমরা দেখতে পারবো কি করতে পারি যে একটা তো মেইন যেটা আমরা করি যে যদি ইন্টেস্টিনাল কোনো পারফোরেশন অফ ইন হলো ডিসকাস হলো, মানে জায়গার মধ্যে দিয়ে খাদ্য পাস হচ্ছে, সেটা স্টমাক হইতে পারে, ডিটেলও হইতে পারে, ইলিয়ামও সেজনাও হইতে পারে, ইলিয়াম হইতে পারে, লাস্ট ইন্টেস্টাইন যেটা আছে সেটা নিকোল, ডিসেন্ডিকোল, ট্রান্সভার্সকুলার, যে কোনো জায়গায় যদি ফুটা হয়ে যায় তাহলে সেই ফুটা হইলে, পেট ফুটা হইলে কি বাতাস কি বাইরে বাইরে কোনো সুযোগ আছে? বাইরের সুযোগ আছে নাই, কিন্তু বাতাসের ধর্ম কি? বাতাসের ধর্ম উপর দিকে করবে, আর পানির ধর্ম বাতাসের ধর্ম উঠে দিতে। বাতাসের ধর্ম যদি উপর দিকে, যদি উপর দিকে এদিকে উঠবে না, এর উপরে এখানে আসার সমস্যা আছে, সম্ভাবনা হবে এদিকে উঠতে পারবে, বুক এখানে উঠতে পারবে, এখানে উঠতে পারবে, এখানে এখানে উঠতে পারলে তো মুখটা বের দিতে পারবে, পারবে? অবশ্যই না। মাঝখানে একটা বাঁধ আছে না, ফারাক্কা বাঁধ দিয়ে থইছে না, কি ফারাক্কা বাঁধ আছে? কি বাঁধের নাম কি? ডায়াফ্রাম, অ্যাবডোমিন এবং থোরাক্স দুইটাকে আলাদা করে রাখছে, ঠিক না? অ্যাবডোমিনাল কোনো কিছু উপরে ওঠার সম্ভব না, কেন এখানে একটা ডায়াফ্রামটা বাঁধা সিস্টেম, ঠিক আছে। তাহলে কি করবে? এইখানে আছে লিভার, এই পাশে লিভার, লিভারের উপরে দেখা যায় বাতাসটা চলে গেছে। লিভারটা কিরকম? এইরকম গোল ভাবে, এইরকম না লিভারটা, আস্তের মতো না, গোল লাগবে, এটা চাঁদের মতো না, এই পাশটা নাকি এইবার খারাপ হবে, বাতাস যায় তখন দেখা যাবে যে এইটার উপরে দেয়া জমা, কারণ এইটাই জায়গা ভেজে উপরে তারা উঠতে পারতেছে না, তারা বাতাস, ঠিক আছে। তখন যদি আমি পারকাশন করি, এমনি যদি পারকাশন করি, দেখো পারকাশন করার নিয়ম হলো এই বাম হাত এখানে রাখবো, ঠিক আছে। পারকাশন মানে বাংলায়, খাসি বাংলায় বোঝায় যে হাতুর দা বাইরে, ঠিক আছে। এটা হইলো কাঠ, এটা আমি হাতুর দা বাড়ি দিই, কি হাতুর বানাবো এই হাত দিয়ে, এই হাতের এই আঙ্গুল আমার হাতুড়ির কাজ করবে, এইভাবে এই আঙ্গুল আমি চাপ দেবো। শব্দ হচ্ছে না? একটা শব্দ হচ্ছে না? শব্দ হচ্ছে না? কি শব্দ হচ্ছে? দুইটা শব্দ শোনো, কাছে যারা তারা শুনতে পারবে।
ভিন্ন শব্দ না? এই যে কি মনে হয় নিচে কোনো শব্দ কিছু আছে, তাই মনে হচ্ছে না? আর এটা মনে হয় নিচে এখানে কি আছে? ফুসফুস আছে না এখানে? হ্যাঁ, আর কি আছে? এই তার নিচে কি আছে? লিভার আছে না? হ্যাঁ, লিভার। এটা কি? এটার শব্দ আর এটা শব্দ কি এক? এটা ডব ডব শব্দ করতেছে। আর এটার নিচে কি? লিভার আছে। শক্ত মনে শক্ত শব্দ হচ্ছে। যখনই ওই যে বলছিলাম পারকর্ষণ বাতাস জমা হবো, তখন বাতাসে করবো কি? যে তোমার দিকে যাইতেছে তখন কি লিভারকে বলে এবার তুই নিচের দিকে নাম, ঠিক তাই করবো না? লিভার, লিভারের উপর যখন আগে সুস্থ মানুষের দিয়ে দেখা যায় যে কিরকম একটা শক্ত শব্দ শোনা যাচ্ছে, যখনই লিভারটাকে বাতাসে নিচে নামাই দেবো তখন এই যে ফুসফুসের মধ্যে ডব ডব শব্দ হয়, এখানে ওই ডব ডব শব্দ হবে। তাহলে বলা হয় যে এটার ইংরেজি না হলে লিভার ডালনেস, যে নর্মাল লোকের যে থাকে যেটা হলো লিভার ডালনেস থাকে, লিভার ডালনেস অবলিটারেট হবে, অর্থাৎ থাকবে না, লিভার ডালনেস থাকবে না। কেন? যে ওই জায়গাটায় যে বাতাস জমে। এটাকে কনফার্ম করার জন্য বলবো যে সাথে সাথে আপনি একটা এক্সরে করে দিয়েছেন। কি এক্সরে করবেন? যে আপনি দাঁড়াইয়া থেকে একটা এক্সরে করবেন যেন বুক ডোম অফ ডায়াফ্রাম, ডায়াফ্রামের দুইটা যে অংশ আছে এটা যেন উঠে। এক্সরে এইভাবে আমি লিখে দেবো, লিখে দেবো যে অ্যাডভাইস এক্সরে ইনক্লুডিং বুক ডোম অফ ডায়াফ্রাম ইন ইরেক্ট পশ্চার, দাঁড় করে এক্সরে করবো, শোয়া করার জন্য দাঁড় করে এক্সরে করবো। আর ডায়াফ্রাম অর্থাৎ এইটুকু যেন এক্সরের মধ্যে অবশ্যই উঠে আসলে এক্সরেতে দেখা যাবে যদি পারফেকশন হয়ে থাকে, রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচে চাঁদের মতো একটা গ্যাস শ্যাডো দেখা যাবে। নর্মালি সেটা থাকার কথা না। যখনই আমি চাঁদের মতো একটা গ্যাস শ্যাডো পাবো, ওটা বলে ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো আন্ডারনিথ অফ রাইট ডোম অফ ডায়াফ্রাম, এইভাবে লিখে দিল যে ডায়াফ্রামের নিচে একটা দ্বিতীয় চাঁদের মতো একটা গ্যাস শ্যাডো পাওয়া গেছে। সো ইটস এ কেস অফ পারফোরেশন অফ এনি হলো ভেসকাস। ওকে, সাথে সাথে আমার কাছে নিয়ে আসবো, বলবো যে বাবা রে আপনার ভাগ্যটা খারাপ, কি তাড়াতাড়ি অপারেশন করতে হবে। এটা হলো সার্জিক্যাল ইমার্জেন্সি, দেরি করা যাবে না, আপনি গিয়ে তাড়াতাড়ি অপারেশন করবেন। ঠিক আছে? পারকাশন কিভাবে করতে হবে? প্রথমে এরকম রাখবো, রাখার পরে এটা মানে হাত দিয়ে গেল, তো যদি আমি পারকাশ করবো এখানে একটা কোন দিলে মাঝারটা হাত হাত এক হাত রাখ, জোরে অভ্যাস প্র্যাকটিস করলে বলে অভ্যাস হবে। এই তো। ঠিক আছে, তাহলে আমরা কি এখন পরীক্ষা করতে পারবো রুগী? তাহলে রুগীকে পয়লা করতে হবে ইনস্পেকশন, তারপরে যদি মনে করি রুগী পরীক্ষা করা শেষ আমার, এখন যদি মনে করি যে আমার রোগ নির্ণয়ের জন্য কিছু ইনভেস্টিগেশনের দরকার, তখন তারা বলবো যে আপনি এই পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন। পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসার পরে আমি তখন ফাইনাল ডিসিশনে যাবো যে কী রোগ হয়েছে, আমি তখন বলবো যে এখন এই রোগটা হয়েছে। তখন ওই রোগে হইলে সেই অনুযায়ী তাকে চিকিৎসা দেব। চিকিৎসার কিন্তু দুইটা দিক, একটা হলো মেডিসিন দেবো আর একটা পরামর্শ দেবো। খালি ওষুধ দিলে পরামর্শ যদি না দেয় তাহলে ইনকমপ্লিট চিকিৎসা হবে। আমার খালি পরামর্শ দিলাম, অনেক ক্ষেত্রে ওষুধের দরকার নাও পড়তে পারে। যেমন ডায়াবেটিস যদি হয়, কেবল দেখা দিচ্ছে বলে যে এই হাইপার গ্লাইসেমিয়া কিন্তু অত বেশি না, সামান্য একটু, তাহলে বলে দেবেন যে আপনি কি খাওয়া খাদ্য ঠিক মতো খাবেন, কি যে ভাত খাবেন কম, অন্য অন্য খাদ্য বেশি খাবেন, সকালে রুটি খাবেন, রাত্রে রুটি খাবেন, তখন জিজ্ঞেস করে রুটি কি স্যার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? বলতে হবে ভাত খাওয়া ভাত দিয়ে খাও না, রুটি খাবেন আর দুপুরে ভাত খাবেন, পরে পরিমাণ মতো ভাত খাবেন আর ব্যায়াম করবেন, হাঁটাহাঁটি করবেন, তাহলে আপনার ওষুধ খাওয়ার দরকার পড়বে না। হ্যাঁ, ভোকাল